কাতারে যাত্রা বিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া 10:30টায় শাহজালালে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্স, প্রস্তুত বাসভবন ফিরোজা। গণতন্ত্রের আপসের নেত্রী বেগম জিয়ার অপেক্ষায় নেতাকর্মীরা, পতাকা হাতে সড়কে অবস্থান, বিপুল উচ্ছ্বাস উদ্দীপনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আগমনে আমরা সবাই উপস্থিত এবং তার জন্য আমরা অপেক্ষা করতেছি। বেগম খালেদা জিয়া আসবে, ওনাকে স্বাগতম জানানোর জন্য আমরা এখানে আসছি। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান, থাকবেন বাবার বাসা মাহবুব ভবনে, নিরাপত্তা জোরদার। রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুরে দুটি গুদামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা জব্দ, মালিক কর্মচারী পলাতক। নাব্য সংকট আরিচা কাজীরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া রুটে প্রায় সময় ব্যাহত ফেরি চলাচল, অপরিকল্পিত ড্রেজিংয়ে সরকার অর্থ অপচয়। এবং বাংলাদেশ পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা ভারতের, বিএসএফ এর নতুন 17টি ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত, উত্তেজনা বাড়ার আশঙ্কা। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি আমি মারজানা শুক্তি। জানাবো বিস্তারিত খবর। উন্নত চিকিৎসা শেষে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে তিনি কাতারে যাত্রা বিরতি শেষে ঢাকার পথে রয়েছেন। তার সঙ্গে দীর্ঘদিন পর দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ। সবকিছু ঠিক থাকলে আজ সকালে 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। আলিয়া আকাশের রিপোর্টে বিস্তারিত জানব। লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল বিমানবন্দর, যেখানে সোমবার বিকেলে মা খালেদা জিয়াকে এভাবে বিদায় জানান ছেলে তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় সোমবার রাত 9:10 যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। তার সফরসঙ্গী হয়েছেন দুই পুত্রবধূ সহ 9 জন। এর আগে বিকেলে তারেক রহমানের বাসা থেকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে আসেন খালেদা জিয়া। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে লন্ডনে অবস্থান করা বিএনপির নেতাকর্মী ও সাধারণ বাংলাদেশিরা খালেদা জিয়াকে হাত নেড়ে বিদায় জানান। অনেকেই তার দেশে ফেরা নিয়ে প্রকাশ করেন উচ্ছ্বাস। আমরা বিশ্বাস করি আগামী দিনের রাজনীতি বাংলাদেশের অপর নাম জিয়া পরিবার, বাংলাদেশের অপর নাম তারেক রহমান, বাংলাদেশের অপর নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের মাধ্যমে দেশে বিদেশের সকল মানুষকে অনুরোধ করব যাতে মা বেগম খালেদা জিয়া সুস্থভাবে বাংলাদেশে পৌঁছতে পারেন, দোয়া করবেন। বাংলাদেশ হবে শহীদ জিয়ার বাংলাদেশ, কালকে ঢাকার রাজপথ হবে মানুষের লোকারণ্য ইনশাল্লাহ। লক্ষ লক্ষ লোক কালকে ঢাকায় নামবে ইনশাল্লাহ, আমরা সেই অপেক্ষায় থাকলাম। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে চলতি বছরে 7 জানুয়ারি নানা জটিল রোগ নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ছেলে তারেক রহমানের বাসায় থেকে দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন এই সাবেক প্রধানমন্ত্রী। আলিয়া আকাশ, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বরণের সমাগম হয়েছে হাজার হাজার নেতাকর্মীর। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কের দুপাশে ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা। বেগম জিয়ার এই ফেরাকে এক যুগান্তকারী মুহূর্ত বলছেন তারা। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ, উদ্দীপনা আর উচ্ছ্বাস। ইউসুফ ভুইয়ার রিপোর্টে বিস্তারিত। চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা ভবন পর্যন্ত পুরো পথে দলীয় নেতাকর্মীরা অভ্যর্থনা জানানোর জন্য অবস্থান নিয়েছেন। মঙ্গলবার ভোর থেকেই ঢাকার রাস্তায় দেখা যায় বিএনপি নেতাকর্মীদের সমাগম। তবে যানজট এড়াতে সড়কের পাশে ফুটপাতে অবস্থান নিয়েছেন তারা। বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির নেতারা। বিএনপি চেয়ারপারসনের এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনীতিকের ফেরা নয়, এক যুগান্তকারী মুহূর্তের সূচনা বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। খালেদা জিয়া মানে বাংলাদেশের অপর নাম, খালেদা জিয়া মানে গণতন্ত্রের
অনন্ত প্রহরী। আজকে আমাদের নেত্রী দীর্ঘ 4 মাস পর চিকিৎসা নিয়েই তিনি দেশের মানুষের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য দেওয়ার জন্য আজকে তিনি দেশে ফিরছেন। দলীয় ক্যাপ মাথায় পরে হাতে পতাকা ও ধানের শীষ নিয়ে গণতন্ত্রের নেত্রীকে বরণ করতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়া আসবে, ওনাকে স্বাগতম জানানোর জন্য আমরা এখানে আসছি। আমার মা, আমার নেত্রী, গণতন্ত্রের মা আজকে দীর্ঘ 3 মাস পরে লন্ডন থেকে চিকিৎসা করে আমাদের দেশে আসছে। আমরা অত্যন্ত আনন্দিত। সব ঠিক থাকলে সকাল 10:30 নাগাদ দেশের মাটিতে পা রাখবেন বিএনপি নেত্রী। তার গাড়িবহর এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছে। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, নিয়াজ মোর্শেদ এবং সাইফুর রিপন। শুরুতে চলে যাব সাফওয়ানের কাছে। সাফওয়ান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বেগম জিয়াকে বরণে বিমানবন্দর এলাকার প্রস্তুতি কেমন এবং নেতা কর্মীদের সমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন। বাংলাদেশের গণতন্ত্রে আপোষহীন নেত্রীখ্যাত বেগম খালেদা জিয়া আর কয়েক ঘন্টা পরেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করতে যাচ্ছেন, এমনটি হচ্ছে সর্বশেষ খবর। তো বিমানবন্দরে আসলে বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে জানাচ্ছিলাম যে নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা বলয় সেটি কিন্তু তৈরি করা হয়েছে এবং এখানে সর্বোচ্চ যে নিরাপত্তা সেটি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনীর সদস্য থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা, র্যাব ফোর্সের সহ বিমানবন্দরে যে কুইক রেসপন্স টিম সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা কিন্তু আসলে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং এখানে সম্পূর্ণভাবে আসলে যে যান চলাচল সেটি নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ অনুমতি ছাড়া কোনো ধরনের যানবাহন আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো সকাল থেকে যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য আসলে এই বিমানবন্দর এলাকায় আসলে আসার কথা ছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির, এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি ঢাকা মহানগর উত্তর বিএনপির যে আহ্বায়ক আমিনুল ইসলাম তিনি কিন্তু বিমানবন্দরে এসেছেন এবং তার সাথে তাদের বিএনপির যারা স্থানীয় নেতাকর্মীরা রয়েছেন তারাও রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন মাহমুদ টুকু, তিনিও এসেছেন বিমানবন্দরে যে 8 নম্বর গেটটি রয়েছে, কার্গো গেট, সেখানে। তো আমরা কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি যে আজ সকাল 10:30টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী যে কাতারের দেয়া বিশেষ অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি অবতরণ করার কথা থাকলেও হয়তো কিছুটা বিলম্ব হতে পারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে গতকাল রাত 9:35 হযরত বেগম খালেদা জিয়াকে বহনকারী যে বিশেষ বিমান সেটি কিন্তু আসলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে এবং তারপরে সেটি কিন্তু আসলে কাতারে প্রথমে আসলে যাত্রা বিরতি করে আজ সকালে, এবং সেখানে যাত্রা বিরতি শেষে আজ বাংলাদেশ সময় সকাল 6:05 কাতারের দোহা থেকে আসলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সেই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা শুরু করে এবং আজ সকাল 10:30 সেই বিমানটি নামার কথা থাকলেও কিছুটা বিলম্ব হতে পারে, এমনটি আমরা আভাস পেয়েছি। এবং বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে আসলে স্বাগত জানাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির যে স্থায়ী কমিটির অন্যান্য যে সদস্যরা রয়েছে তারা কিন্তু বিমানবন্দরের একেবারে ভেতরে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন এবং বাইরে থাকবে যথাক্রমে তাদের আসলে অন্যান্য যারা নেতাকর্মীরা। তো এখানে আসলে সিভিল এভিয়েশন এবং বিমান কর্তৃপক্ষের বেশ কিছু কর্মী তারাও কিন্তু ওই বিমানবন্দরের যে কার্গো গেট এলাকা রয়েছে তারা এখানে এসেছেন। তাদের যে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য আসলে লড়াই করে গেছেন এবং নানা ধরনের নির্যাতন নিপীড়নের শিকার হওয়া সত্ত্বেও তিনি আসলে কখনো দমে যাননি। তিনি তার এই লড়াই চালিয়ে যেতে গিয়ে তিনি অসুস্থ থাকার পরেও কিন্তু তাকে আসলে বিগত যে সরকার তাকে কিন্তু আসলে তার শরীরে নানা ধরনের রোগ এবং জটিলতা থাকার পরেও কিন্তু তাকে আসলে চিকিৎসার যে সুযোগ, অর্থাৎ উন্নত চিকিৎসার সুযোগ তিনি কিন্তু চেয়েছিলেন বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু সেই সুযোগটি আসলে কিন্তু তাকে দেওয়া হয়নি। তো অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের আমলে তিনি সর্বশেষে এই সুযোগটি আসলে পেয়েছেন এবং তিনি গত 7 জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন উন্নত চিকিৎসার জন্য এবং দীর্ঘ 17 দিন হাসপাতালে চিকিৎসা শেষে তার যে বড় ছেলে তারেক রহমান তার বাসায় থেকে কিন্তু বাকি চিকিৎসা সেটি নিয়েছেন এবং সুস্থ হয়ে কিন্তু বেগম খালেদা জিয়া আজকে কিন্তু বাংলাদেশে ফিরে আসছেন। তো এই মুহূর্তে আমরা আসলে যেতে চাই
হোটেল রেডিসন এলাকায়, এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আপনি সেখানে রয়েছেন এবং সেখানে তো রাস্তার দুধারে বিএনপি নেতাকর্মীদের অবস্থান করার কথা রয়েছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন আপনি? দীর্ঘশ্বাসটা আজকে ছুটি নিয়েছে, কিন্তু উচ্ছ্বাসটা আজকে রাজপথে। আপনাকে যদি একটু দেখাই যে উচ্ছ্বাস আসলে নেতাকর্মীদের কি পরিমাণ, সেটা যদি একটু আপনি ক্যামেরার চোখে দেখেন, বেশ কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। তাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রকামী নেত্রী এবং গণতন্ত্রের যে যাকে কান্ডারি বলা হয় বেগম খালেদা জিয়া, তিনি আসবেন এবং তার এই আশাকে কেন্দ্র করে কিন্তু আজকে এখানে কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস কিন্তু একেবারে বাদ ভাঙা। এবং পুরো একেবারে বিমানবন্দর এলাকা থেকে আমরা এখন আছি রেডিসন, আমরা কিন্তু পুরো এলাকা কিন্তু আমরা দেখেছি ফুটপাতে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে কিন্তু এখানে ভিড় করেছেন এবং সেই সাথে কিন্তু আপনার নেতাকর্মীরা কিন্তু এখানে এসে তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করছেন। আমরা যদি কথা বলি, আজকে যে এখানে আসছেন কি উদ্দেশ্যে এখানে আসা এবং বেগম খালেদা জিয়ার কাছে কি প্রত্যাশা করেন? প্রথমত এখানে এসে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন। সেই সাথে বিগত 17 বছর ধরে আপনারা জানেন যে আমাদের বেগম জুবাইদা রহমান দেশের বাইরে ছিলেন, তিনিও দেশে আসছেন। আমাদের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ, এক ধরনের উচ্ছ্বাস এবং আমরা এটাকে বিজয় হিসাবেই দেখছি। এতদিন পরে উনি আমাদের মাঝে আসছেন, এই জন্য আমরা উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের মার হাত ধরে যেরকম গণতন্ত্র সুরক্ষিত, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। এবং এরই ধারাবাহিকতায় আমরা চাই আজকের যে যাত্রা, আজকের যে ওনার স্বদেশ প্রত্যাবর্তন, এটার মাধ্যমে যেন বাংলাদেশের গণতন্ত্রের আবারও সূচনা হয়, আবারও গণতন্ত্র রক্ষা। যেমনটি শুনছিলেন, আসলে নেতাকর্মীদের কিন্তু উচ্ছ্বাস কিন্তু তাদের তাদের যে আপনার যে বাদ ভাঙা উচ্ছ্বাস, সেটা কিন্তু আসলে আপনার একেবারে চোখে পড়ার মতো। এবং সেই সাথে সাথে কিন্তু যদি বলি, এখানে কিন্তু আসলে আপনার নেতাকর্মীরা স্লোগানে কিন্তু মুখরিত করে রাখছে পুরো রাজপথ। এবং সেই সাথে আপনার শুধু রাজধানী না, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সকাল থেকে এখানে নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেত্রীকে একটু স্বাগত জানানোর জন্য, এবং সেই সাথে তিনি যেন রাজনীতিতে আবার সংস্কৃত হন সেই প্রত্যাশা কিন্তু তারা আসলে জানিয়েছেন। এই মুহূর্তে আমি আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি এখন, আমাদের গুলশানে রয়েছে আমাদের সাইফুল রিপন, আমরা তার কাছ থেকে যাব গুলশানে যে ফিরোজা, সেটি আসলে কি পরিস্থিতি রয়েছে, সেটি কতটা প্রস্তুত রয়েছে। সাইফুল রিপন। ধন্যবাদ নিয়াজ। আমি এই মুহূর্তে রয়েছি গুলশানে ফিরোজার বাসভবনের সামনে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে ইতিমধ্যেই কিন্তু বিএনপি এই গুলশানের এই ফিরোজা বাসভবনের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোতে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা অবস্থান নিচ্ছেন এবং এই ভিড় সামলাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এই পুরো এলাকায়। এবং আমরা এসে যেটি দেখেছি যে সকাল 7:30টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য যেই গাড়ি বহরটি প্রস্তুত করা হয়েছিল বেলা সকাল 7:30টায়, সেটি এই ফিরোজার বাসভবনের সামনে থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিয়েছে। এবং এখন এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে যে পরিস্থিতিটি, সেই পরিস্থিতিটি আপনার মাধ্যমে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই এই ফিরোজা বাসভবনের চারপাশে যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্য সহ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার নেতাকর্মীদের যেটি বলছেন যে তারা যেন সড়কগুলো যেন অবরোধ না করে দাঁড়ায় এবং যানবাহন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, এমনটি চেষ্টা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অব্যাহত রয়েছে। এবং বেলা 10:30টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
তিনি পৌঁছানোর কথা রয়েছেন এবং ভোর 6:05 কাতারের দোহা থেকে তাকে বহনকারী যেই বিশেষ বিমান সেই বিশেষ বিমানটি কিন্তু রওনা করেছে এবং সেই হিসাবে বেলা 10:30টার দিকে তার এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আমরা যদি একটু ভেতরে প্রবেশ করে আর একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই কিন্তু এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এই বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং নেতা কর্মীদের একটি সুনির্দিষ্ট দূরত্বে তাদের দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং দলের শীর্ষ পর্যায় থেকে কিন্তু গত 2 দিন ধরেই নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দেওয়া হয়েছে যে যেহেতু কর্মব্যস্ত দিন, পাশাপাশি আজকে এসএসসি পরীক্ষাও রয়েছে, এই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে যানবাহন চলাচল নির্বিঘ্ন থাকে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য নেতা কর্মীদের করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে তারা কেউ সড়ক অবরোধ করে না দাঁড়ায় এবং এর পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িবহর তাকে স্বাগত জানিয়ে নিয়ে আসবে, সেই গাড়িবহরের সাথে অতিরিক্ত কোনো গাড়ি বা মোটরসাইকেল যেন না থাকে সেই বিষয়টিও কিন্তু করার নির্দেশনা দেওয়া হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে। তো সামগ্রিকভাবে ফিরোজা বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও যেমন রয়েছে, উৎসুক নেতাকর্মী সহ সংবাদকর্মীদের ভিড় কিন্তু সকাল থেকেই লেগে আছে এবং দুপুর নাগাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই বাসভবনে প্রবেশ করবেন এমনটি কিন্তু প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। মার্জানা, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। দর্শক, বেগম জিয়ার আগমনের খবর জানাতে ঢাকার বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বেগম জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরেছেন ডাক্তার জোবায়দা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে 2008 সালের 11 সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। 2008 সালের 11 সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় 2023 সালের এক রায়ে ঢাকার একটি আদালত জোবায়দা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে 2024 সালের 5 অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আদালতের দেয়া এই সাজা স্থগিত হয়। জোবায়দা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। তিনি চিকিৎসকদের BCS পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। দেশে ফিরে জোবায়দা রাজধানীর ধানমন্ডিতে তার বাবার বাসা উঠবেন। মাহবুব ভবন নামে পরিচিত বাড়িটি তার প্রয়াত বাবার সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর খানের বাসভবন। রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 9টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা 6:45টায় সিরাজ সেন্টার শপিং মলের একটি রেস্টুরেন্টে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রধান আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দেয় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। তাদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় ভবনটি ছাদ ও বিভিন্ন ফ্লোর থেকে 100 জনকে জীবিত উদ্ধার করে দমকল বাহিনী। তবে আগুনের ঘটনায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এর আগে 2024 সালে বেইলি রোডের গ্রিন কোজি ভবনে লাগা ভয়াবহ আগুনে প্রাণ যায় 46 জনের। বেসমেন্ট ছিল, বেসমেন্টের ওইখান থেকে ব্যানার ছিল এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ওইখান থেকে আপনার মূলত আগুনের সূত্রপাত। ওইখানে মার্কেটের ট্রান্সমিটার ছিল, এভরিথিং ওইখানে, ওইটাতে আপনার যে কাগজপত্রগুলো ছিল ওইটা থেকে আগুন সূত্রপাত হয়েছে। দেন আপনার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পুরো এলাকা মানে ছায়া যায়। তারপর এখানে যে যথেষ্ট মানুষ ছিল, যারা রেসিডেন্সিয়াল বাসা বাড়ি তারা অর্ধেকের মতো সবাই উপরে ছাদে থেকে হাত নাড়া দিচ্ছে।
প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রতিবেদনে মোট দাগে 32টি সুপারিশ করা হয়েছে, যেখানে স্বাস্থ্য খাতে মোট বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তন্দা তারুণের প্রতিবেদন জানাচ্ছেন মাহবুব তামিম। স্বাস্থ্য খাতের দুষ্ট দুর্নীতির চক্রে মানুষ নিরুপায়। প্রতি বছর বিনা চিকিৎসায় মরছে লাখ লাখ মানুষ। লাগামহীন বেসরকারি খাতের উচ্চ ব্যয়ে কোনো মতে জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে মানুষ। এই বাস্তবতায় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার, শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি আলাদা বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়। মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথমতম যেটা হলো সংবিধান সংশোধন। এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য, এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব। প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালু করার প্রস্তাব রাখা হয়েছে প্রতিবেদনে, যেখানে সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যের সব তথ্য রেকর্ড থাকবে। আমাদের স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে, এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে আমরা কাজ করতে পারবো। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সব সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়। বলা হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না, মেইলের মাধ্যমে করতে পারবে ওষুধের প্রমোশন। চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি, ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। সেবার বিকেন্দ্রীকরণে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনোটার মান আছে, কোনোটার মান নাই, এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংস্কার, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্কার কমিশন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুর এলাকায় দুটি গুদামে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের প্রায় 26,000 কেজি আটা ও প্রায় 16,000 কেজি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। সোমবার গভীর রাতে অভিযান চালায় তারা। খবর পেয়ে পালিয়ে যায় জড়িত দোকান মালিক ও কর্মচারীরা। তবে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। AH হিমেলের রিপোর্টে বিস্তারিত। সোমবার গভীর রাতে রাজধানীর গ্যান্ডারিয়া ও শ্যামপুর এলাকার RK এন্টারপ্রাইজের দুইটি গুদামে অভিযান চালায় যৌথ বাহিনী। সেখানে মিলে অবৈধভাবে মজুত রাখা খাদ্য অধিদপ্তরের প্রায় 26,000 কেজি আটা ও প্রায় 16,000 কেজি চাল। খাদ্য অধিদপ্তরের বস্তার মোড়ক পাল্টে নামকরণ করা হয় নুরানি আটা ও চাল। পরে সেগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করে থাকে প্রতিষ্ঠানটি। এ সময় তেল সহ জব্দ করা হয় আরো কিছু পণ্য। সরকারি ট্যাক্সযুক্ত আটা ও চাল কিভাবে এখানে এলো তার ব্যাখ্যা দিতে পারেনি অভিযানের সঙ্গে থাকা রেশনিং কর্মকর্তা। যে চালগুলো জব্দ করা হয়েছে এগুলো দেখা গেল যে সব খাদ্য অধিদপ্তরের লেখা চাউলের বস্তা। তো এই বস্তাগুলো সুনির্দিষ্টভাবে কোনো প্রমাণ নাই, তবে এগুলো সুকৌশলে অনেকদিন ধরে এগুলো জোরো করেছে বলে মনে হচ্ছে। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় দোকান মালিক ও কর্মচারীরা। তবে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাদেরকে এখানে হাতে নাতে ধরেছি তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি, এবং সেখান থেকে আমরা জানার চেষ্টা করব যে কোন চক্রটা এর সাথে জড়িত। সরকারি খাদ্যপণ্যের কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়াকে বরণ করতে নেতাকর্মীদের সমাগমের বিষয়ে জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তন্দা তারুণ্য। তন্দা, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সড়কে নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন।
এখন পর্যন্ত যদি আমি বলি সড়কে নেতাকর্মীরা তো রয়েছে, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিভিন্ন তারা নেতাকর্মী যারা আছেন, সংগঠনের যারা আছেন, তারা সবাই কিন্তু এখানে আছেন এবং প্রত্যেকে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সবাই একটা জিনিসের জন্য অপেক্ষা করছেন, সেটি হচ্ছে কখন আসলে খালেদা জিয়া আসবেন এবং তারা অভ্যর্থনা জানানোর জন্যই কিন্তু এখনও এখানে আছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। পুরো রাস্তা জুড়ে কিন্তু আমি যদি বলি পুরো রাস্তা জুড়েই এখানে দেখা যাচ্ছে বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন এবং এই মুহূর্তে আমি যেখানে আছি সেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যারা রয়েছেন তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন। পাশাপাশি বিভিন্ন থানার যারা রয়েছেন দলের, তারা দলীয় নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে আছেন এবং তারা এখানে অপেক্ষা করছেন আসলে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য। এবং পাশাপাশি যদি আমি বলি যে আজকে কিন্তু ছাত্র দলের কিন্তু অবস্থান থাকবে লামেরিডান হোটেলের সেদিকে এবং স্বেচ্ছাসেবক দলের অবস্থান করবে এই আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত। পাশাপাশি কৃষক দল থেকে শুরু করে আরো বিভিন্ন যে দলগুলো রয়েছে, অর্থাৎ শ্রমিক দল থেকে শুরু করে বাকি যে দলগুলো রয়েছে তারা কিন্তু কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল পর্যন্ত তারা থাকবেন। এবং এখন পর্যন্ত যদি বলবো যে এখন পর্যন্ত যারা এখানে আছেন, সংগঠনের কর্মীরা যারা আছেন তারা এখানে আছেন এবং তারা খুবই উচ্ছ্বসিত হয়ে এখানে আসলে অপেক্ষা করছেন যে আসলে কখন তাদের জননেত্রী আসবেন। আমি যদি দু একজনের সাথে একটু কথা বলি যে ভাই আপনি গণতন্ত্রের বলা যায় যে গণতন্ত্রের একজন মানে মুখ্যপাত্র যদি আমি বলি সেটা হচ্ছে খালেদা জিয়া, তো উনি যে আজকে আসছেন আপনারা কতটা আনন্দিত এবং কেমন আসলে অনুভব করছেন? বিশাল বিশাল, এটা বলা যায়, এটা বলার ভাষা নাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। উনি আসছে এবং ওনার সন্তান তারেক রহমান, ওনার স্ত্রী সহধর্মিণী প্রায় 17 বছর পরে আমাদের দেশে স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে। এজন্য আমরা খুবই আনন্দিত এবং স্বেচ্ছাসেবক দল, যুব দল, বিএনপি, ছাত্র দল এবং সারা বাংলাদেশের বিএনপির যত অঙ্গ সংগঠন আছে সবাই আজকে আনন্দিত, বিশাল আনন্দ। আপনারা দেখতে পাচ্ছেন সারা এয়ারপোর্ট থেকে আমার মনে হয় এত নেতাকর্মী এখনো যদি নামার এখনো আসতেছে, এখনো নেতাকর্মী আসতেছে এখনো। আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত, এটা বলার ভাষা নাই। আমাদের নেত্রী আসছে, এটাই হচ্ছে বড় ব্যাপার ইনশাআল্লাহ। যেমনটা বলেছিলেন আসলে যে জননেত্রী আসবেন এবং তারকে অভ্যর্থনা জানানোর জন্য যে প্রস্তুতি সেটি যেমন সম্পূর্ণ আছে, তাকে অভ্যর্থনা জানানোর জন্য সবাই এখানে খুবই অধীর আগ্রহে আসলে এখানে অপেক্ষা করছে। রোদ্রের খরতাপের মধ্যেও তারা এখানে আছেন এবং তারা এখন পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছে। যতটুকু জানা গেছে সকাল 10:30-এর মধ্যে তিনি পৌঁছাবেন আমাদের দেশে এবং আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তিনি তার বাসভবনের উদ্দেশ্যে যাবেন। তো এখন পর্যন্ত রাস্তাতে আমি যদি বলি যে এখন পর্যন্ত এখানে যানজট দেখা যাচ্ছে না, তবে যানজট নিরসনে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি যারা নেতাকর্মী আছে তারাও কিন্তু একটা ফুটপাতের দিকে দাঁড়িয়ে তারা হচ্ছে এখানে অভ্যর্থনা জানানোর জন্য এখানে দাঁড়িয়েছেন এবং তারা সংবর্ধনা জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য এখানে অপেক্ষা করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্ত্র, আপনাকে ধন্যবাদ। নাব্য সংকটে বছরের প্রায় 6 মাসই ফেরি চলাচল ব্যাহত হয় দেশের গুরুত্বপূর্ণ 2 নৌরুট আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়ায়, যা এই 2 নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সংকট নিরসনে প্রতি বছর অপরিকল্পিত ড্রেজিংয়ে সরকারের অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। আব্দুল আলিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রবেশপথ আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। প্রায় সারা বছরই নাব্য সংকটে ভোগে গুরুত্বপূর্ণ এই নৌরুট দুটি। বিআইডব্লিউটিএ নাব্যতা রক্ষায় ড্রেজিং করলেও কার্যত কোনো সুফল হয় না। ফেরি চলাচল ব্যাহত হলে গণযোগাযোগ ছাড়াও মারাত্মক প্রভাব পড়ে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যে। স্থায়ী সমাধানে 2 নৌরুটে সেতু নির্মাণ ও স্থায়ী ড্রেজিং করে কার্যত নৌচ্যানেল নির্মাণের দাবি যানবাহন চালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের। ঘন্টা বা ঘন্টা দেরি হয়, ড্রেজিং করে দেরি হয়, মানে আমাদের অনেক কষ্ট হয়। সরকার যদি আমাদের এখান থেকে একটা এপার ওপার একটা ব্রিজের মতন ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের পাবলিকের পক্ষে ভালো, জনপক্ষের স্বার্থে ভালো হবে। লোক দেখানো ড্রেজিং করে, ভালো চলে আবার সর পড়ে যায়। আমাদের যদি একটা সেতু করে দিত আমরা খুব বাঁচতাম। এদিকে সঠিক পরিকল্পনা না করে ড্রেজিং এর সময় নদীর বালুমাটি নদীতে ফেলে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলে অভিযোগ করছে সুশাসনের জন্য নদীর নিচ থেকে বালু উত্তোলন করে সেটা কিন্তু নদীর পাশেই ফেলা হয়, যার কারণে ওই বালুগুলো কিন্তু আবার নদীতে যাচ্ছে এবং সেই ড্রেজিং এর ফলে যে ফলাফলটা আসার কথা সেটা কিন্তু আসছে না। প্রায় সারা বছরই নাব্যতার সংকট নিরসনে ড্রেজিং কার্যক্রম চালু রাখতে হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসি। আর পরিকল্পিত ড্রেজিং এর বিষয়টি
অস্বীকার করে দায় পরামর্শকদের উপর চাপালো বিআইডব্লিউটিসি। অপরিকল্পিতভাবে কোনো ড্রেজিং করার সুযোগ নেই, কারণ এটা তো আপনার রাষ্ট্রীয় একটা বিষয়। বিআইডব্লিউটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের বিভাগ এবং আমাদের হাইড্রোগ্রাফি বিভাগ এবং আমাদের পরামর্শ প্রতিষ্ঠান সিইজিএ তাদের পরামর্শ অনুযায়ী আমরা ড্রেজিংটা করে থাকি। প্রায় সারা বছরই ড্রেজিংটা মেনটেন করে চ্যানেলটা চালু রাখতে হয়। নাব্যতা সংকট খুব বেশি প্রকট আকার ধারণ করলে সেক্ষেত্রে ড্রেজিং করার জন্য ফেরি চলাচল আমাদের মাঝে মাঝে বন্ধ রাখতে হয়। একটি স্থায়ী সেতু তৈরি হলে দুর্ভোগ কমার পাশাপাশি উন্নয়ন ও বাণিজ্যের গতিও বহুগুণে বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুর পৌরসভার সীমানা নির্ধারণে জটিলতার কারণে সড়ক নির্মাণ কাজ বন্ধ রয়েছে, ফলে সৃষ্ট হচ্ছে তীব্র যানজট। এতে ভোগান্তির শিকার পৌরবাসী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন মার্জানা, আমি প্রথমে জানিয়ে রাখি যে মেহেরপুর কুষ্টিয়া যে আঞ্চলিক সড়ক, সেই আঞ্চলিক সড়কে কিন্তু রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। সেই কাজটি কিন্তু 2022 সালের সেপ্টেম্বরের দিকে কিন্তু শুরু হয়েছে, এ পর্যন্ত কিন্তু শেষ হয়নি। আমরা দেখেছি যে মেহেরপুর অঞ্চল থেকে কুষ্টিয়া অঞ্চলের যে কাজ, সেই অঞ্চলের কাজটি কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যে, কিন্তু সীমানা জটিলতায় সড়ক এবং জনপথ বিভাগের যে সীমানা, সেই সীমানা নিয়ে দ্বন্দ্ব থাকায় কিন্তু গাংনী পৌরসভার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাজ কিন্তু শেষ হচ্ছে না এবং দীর্ঘদিন যাবৎ জনভোগান্তি শুরু হয়েছে। বিশেষ করে ধুলাবালি এবং যে যানজট, সেই যানজটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা যদি পিছনে দেখাই, দেখবেন যে আমরা জানি যে প্রায় 640 কোটি টাকার একটি প্রকল্প সড়ক জনপথ বিভাগের এই রাস্তা নির্মাণ কাজ চলছে। সেই কাজ কিন্তু বাস স্ট্যান্ড, গাংনী বাজারে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের প্রায় 500 মিটার রাস্তা কিন্তু এ পর্যন্ত নির্মাণ হয়নি এবং এটি স্থবির হয়ে পড়ে আছে। তো এখানে যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ নিয়ে কিন্তু আমরা একজন স্থানীয় বাসীর সাথে কথা বলতে চাই। দীর্ঘদিন যাবৎ যে এখানে সড়ক যে নির্মাণ হচ্ছে না, এ বিষয়ে আসলে আপনাদের কি কি দুর্ভোগ হচ্ছে? আচ্ছা, আমি যেটা বলি, এই যে সড়ক ও জনপথ বিভাগের যে রাস্তাটা নির্মাণ করা হচ্ছে, এই রাস্তাটা বাস স্ট্যান্ড এলাকায় আসলে সীমানা জটিলতার কারণে কিন্তু আসলে এই রাস্তাটা স্থগিত হয়ে আছে। তো এই রাস্তার যে অবস্থা, যে কুয়াগ্রাম ফেলেছে, এদের ধুলো বালিতে রোদের তীব্রতা, রোদের কারণে কিন্তু ধুলাবালি হওয়ার ফলে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে। এটা থেকে পরিত্রাণের উপায়, এই রাস্তাটা যদি সম্পূর্ণ করা হতো, সড়ক ও জনপথ বিভাগ যদি সম্পূর্ণ করে দিত, তাহলে অবশ্যই এই ধুলোবালি থেকে আমরা রক্ষা পেতাম। এবং বর্ষার সময়, বৃষ্টির সময় এই পানি এখানে জমে থাকছে। আপনি দেখেন যে এখানে অনেকগুলি পানি জমে আছে বৃষ্টির কারণে। এমন যে শুনছিলেন যে মানুষের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ কিন্তু যেভাবে তৈরি হয়েছে, কবে নাগাদ যে এই জনদুর্ভোগ নিরসন হবে সেটাও কিন্তু কেউ বলতে পারছে না, সড়ক বিভাগও বলতে পারছে না এবং জেলা পরিষদ কিন্তু বলতে পারছে না। তবে এই নিয়ে যে সীমানা নিয়ে যে জটিলতা, সেই জটিলতা নিয়ে এই ছিল সর্বশেষ মেহেরপুর থেকে। ধন্যবাদ আক্তার, আপনাকে ধন্যবাদ।